প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। দ্বিতীয় লেকচারের উপরে আলোচনা করব। সূচকের যারা প্রথম লেকচারটা দেখোনি তারা অবশ্যই সূচকের প্রথম লেকচারটা দেখে নিবা, তাহলে তোমাদের দ্বিতীয় লেকচারটা বুঝতে সুবিধা হবে। আশা করি সবাই আজকে ক্লাসটা অনেক এনজয় করবা। আজকে আমরা ভিন্ন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সূচকেরই আমরা গতদিন খুব সহজভাবে খুব সুন্দরভাবে তোমাদেরকে সূচকগুলো কীভাবে আসছে, কোত্থেকে আসছে এটা বুঝিয়েছিলাম। আজকে আমরা একটু ভিন্ন জিনিস দেখব, যে জিনিসটার মাধ্যমে আমরা যেমন ধরো a to the power m এবং a to the power n ইন্টু, তাহলে এটার সময় আমরা কী লিখতে পারি? এটার সময় আমরা লিখতে পারি হলো a to the power m plus n। তাহলে আমরা গত ক্লাসে শিখে আসছিলাম যে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার দুটো যোগ করতে হয়, তাহলে a to the power m ইন্টু a to the power n সমান a to the power m plus n। এই পদ্ধতিটাকে বলা হয় সূচকের গুণনবিধি। এটাকে বলে সূচকের গুণনবিধি। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সূচকের গুণনবিধি কাকে বলে, তাহলে কি লিখবা? a to the power m ইন্টু a to the power n সমান a to the power m plus n। এটা সাধারণত পরীক্ষায় 2 মার্কের জন্য আসে, আবার অনেক সময় এটা MCQতে আসে যে সূচকের গুণনবিধি কোনটি। তাহলে সূচকের গুণনবিধি বলতে আমরা কি বুঝবো? a to the power m plus a to the power n equal to a to the power m plus n। এখানে এর পরিবর্তে b থাকতে পারে, c থাকতে পারে, t থাকতে পারে, p থাকতে পারে, তার মানে p to the power m ইন্টু p to the power n থাকতে পারে। আবার থাকতে পারে এরকম যে p to the power b ইন্টু p to the power c, এটা থাকতে পারে। অর্থাৎ মূল কথা হলো যে এটা চলকের মাধ্যমে আসবে। এখন আমরা একটা জিনিস দেখি, দেখো ধরো আমি যে 3টা এ যদি পরপর গুণ করে থাকি তাহলে কী পাবো আমরা বলো তো? আমরা পাবো হলো এর পাওয়ার 3, তাই না? 3টে গুণ করলে পরপর কত পাবো আমরা? এর পাওয়ার 3। আচ্ছা, যদি এবার শুধু 3টে এই নয়, যদি প্রথম এর পাওয়ার যদি 3 হয়ে যায়, দ্বিতীয় এর পাওয়ার যদি 5 হয়, আর তৃতীয় এর পাওয়ার যদি 4 হয়, তাহলে কি হবে? তাহলে সবগুলো এর পরিবর্তে আমি একটাই লিখবো, আর তাদের পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তা সবগুলো পাওয়ার যোগে কত হয়ে গেল? এর পাওয়ার 12 হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটু খেয়াল করে দেখো যে এর পাওয়ার 4 ইন্টু এর পাওয়ার -5, এই যে এর পাওয়ার -5 চলে আসছে, আবার এর পাওয়ার 3, তাহলে কী হবে বলো তো? আমি নর্মাল নিয়মে আমরা এটাকে যোগ বিয়োগ করবো। তাহলে কী লিখবো আমরা? 4 - 5 + 3 ইকুয়াল টু কত হবে? এর পাওয়ার 2। আচ্ছা, তারপরে আবার আমরা দেখতে পাই যদি এরকম এবার ভিন্ন চলক যদি থাকে একসাথে গুণ আকারে, তাহলে কেমন হবে? যেমন এর পাওয়ার 4 বির পাওয়ার 5 ইন্টু এর পাওয়ার 3 বির পাওয়ার 7, তাহলে কি হবে? তাহলে ভিন্ন চলক যদি থাকে তাহলে একটা বিষয় মাথায় রাখবা, আমরা শিখেছিলাম যে ভিত্তি একই হলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে এখানে একই ভিত্তিযুক্ত যে চলকগুলো থাকবে সেগুলো পাওয়ার আমরা যোগ করব। যেমন এর পাওয়ার কত হবে বলো তো? 3, 4 + 3, আর বির পাওয়ার কত হবে? 5 + 7, তাহলে কত হলো বলো তো? এর পাওয়ার 7 আর বির পাওয়ার হলো 12। এটাই কিন্তু অ্যান্সার, এটা আর কিছু করা যায় না। একইভাবে যদি আমরা দেখি 2 ইন্টু a ইন্টু 5 বির পাওয়ার 5, 6 এর পাওয়ার 3 বির পাওয়ার 6, এরকম যদি থাকে, অর্থাৎ যদি এখন সংখ্যা প্রতীক থাকে পাশাপাশি যদি অক্ষর প্রতীক থাকে অর্থাৎ চলক থাকে, তাহলে কেমন হবে? তাহলে একটা বিষয় মাথায় রাখবা, তুমি গুণ অবস্থা থাকলে সবগুলো সংখ্যা একসাথে গুণ করে ফেলবা। যেমন এখানে দেখো 2, 5, 6, 4 সবগুলো গুণ করলে 240 পেয়েছি। আর এর পাওয়ার কত বলো তো? এখানে এর পাওয়ার 3 আর এর পাওয়ার 1 কত হবে? এর পাওয়ার 4, আর বির পাওয়ার কত হবে? 6 আর 5 কত হবে? 11। ডাইরেক্ট করে ফেলছি আমরা। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এবারে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং তার সমাধানগুলো আমরা দেখব এখন। এই ক্ষেত্রে আমাদেরকে a to the power m into a to the power n equal to a to the m plus n এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলি সমাধান করব। দেখো প্রথম অঙ্কটা কি বলছে এখানে? x এর পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 7, তাহলে কত হবে এখানে? x এর পাওয়ার 3 + 7 ইকুয়াল টু x এর পাওয়ার 10। দ্বিতীয় অঙ্কে বলছে দেখো এর পাওয়ার 3 ইন্টু a ইন্টু এর পাওয়ার 5, তাহলে কত হবে? এর পাওয়ার 3 + 1 + 5 ইকুয়াল টু কত হবে? এর পাওয়ার 9। তার পরবর্তী অঙ্কে দেখো কি চলে আসছে? এর পাওয়ার x এর পাওয়ার 4 ইন্টু x এর পাওয়ার 2 x এর পাওয়ার 9, তাহলে কত হলো এখানে? x এর পাওয়ার 15।
একইভাবে দেখো তার পরবর্তী অঙ্ক চলে আসছে এম দিয়ে আসছে, এম চলকের মাধ্যমে আসছে। দেখো এম এর পাওয়ার কত হবে, এখানে সরাসরি করে ফেলছি আমরা, তোমরা ভেঙে ভেঙে না করলে চলবে, সরাসরি লিখে দিলে চলবে যে এম এর পাওয়ার 6 কীভাবে আসছে দেখো, তুমি চাইলে দেখায় নিয়ে আসতে পারো তার আগের অঙ্কগুলির মতো, যে 1 + 2 + 3 তারপরে আসবে কত এম এর পাওয়ার 6, তুমি চাইলে এভাবে দেখে নিয়ে আসতে পারো। আচ্ছা এখানে একটা বেশি খেয়াল করে দেখো, এখানে হলো সহগ আছে প্লাস চলক আছে, ভিন্ন ভিন্ন চলক, তাহলে আমরা কী করবো, এগুলোকে আমরা আলাদা করে দেখো। দ্বিতীয় লাইনটা তুমি খেয়াল করে দেখো, আমরা এ চলকযুক্ত পদগুলোকে একসাথে নিয়ে আসছি, বি চলকযুক্ত পদগুলোকে একসাথে নিয়ে আসছি, আর সি চলকযুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে গেছি। এটা হচ্ছে সাজিয়ে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আর কিছু না। তোমরা চাইলে দ্বিতীয় লাইনটা না লিখে সরাসরি তৃতীয় লাইনটা লিখতে পারবা, তাতে মানে তোমাদের স্কুলে মার্কস কাটবে না। আর সংখ্যাগুলো থাকলে আমরা আগে বলেছিলাম যে সংখ্যাটা একই সিস্টেমে 6 নম্বরটাও সলভ করা হয়েছে, সংখ্যাগুলো আমরা আগে করে নিয়েছি। ওকে ফাইন। এবার আসলে 2 নম্বর প্রশ্নে বলছে যে এর মান 2, বির মান 3, সির মান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আমরা এত সময় যে অঙ্কগুলো সমাধান করে আসছি সেখানে শুধু চলকের মাধ্যমেই রাশিগুলো দেওয়া ছিল আর কিছু, কিন্তু এখানে চলকের পরিবর্তে একটা মান দেয়া আছে। ওরা বলে দিয়েছে যে এর মান যদি 2 হয়, বির মান যদি 3 হয় এবং সির মান যদি 1 হয়, তাহলে রাশিগুলোর মান কত। যেমন প্রথম রাশিটা কি দেওয়া আছে, a³ + b², a³ + b², তাহলে যে a³ + b² প্রথম রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মান কত হবে এটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু দেখো a³ + b², এখানে কিন্তু আমি আর কোনো যোগ বিয়োগ করতে পারছি না। এখন আমরা দেখি তো এর পরিবর্তে 2 বসিয়ে দেখি, আর বির পরিবর্তে 3 বসিয়ে দেখি, তাহলে কি হয়। তাহলে এর পরিবর্তে 2 বসালাম, বির পরিবর্তে 3 বসালাম। অবশ্যই পাশে মান বসিয়ে কথাটা লিখবা। যখনই কোনো অঙ্কে কোনো রাশিতে মান বসাবা তখন পাশে লিখে দিবা মান বসিয়ে। তাহলে এর পাওয়ার 2 হলে কত হয়, আমরা জানি এর পাওয়ার 2 মানে 3টা 2 গুণ আকারে আছে, আর 2 এর পাওয়ার 3 মানে কি 3টা 2 গুণ আকারে আছে, আর 3 পাওয়ার 2 মানে কি 2টা 3 গুণ আকারে আছে। তাহলে কত হবে, এর 3টা গুণ করলে 8 আর এখানে 9 17। তার পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। এখানে বির মান 3, সির মান যদি 1 হয়, তাহলে এই রাশিটা মান বের করতে বলছে। কি রাশি, b³ + c³, b³ + c³। তাহলে এখন আমরা কি করব, এখানে বির পরিবর্তে 3 বসাবো আর সির পরিবর্তে 1 বসাবো। তাহলে খেয়াল করো, বির পরিবর্তে 3 বসানো মানে কি 3 × 3 × 3 আর 1 × 1 × 1, 3টা 3 গুণ করলে কত হবে 27, 27, আর 3টা 1 1 = কত হবে 28। এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখো এর পাওয়ার 2, বির পাওয়ার 3, সির পাওয়ার 1 যদি হয় তাহলে কেমন হয় মানগুলো এখানে বোঝানো হয়েছে। দেখো 3 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, এর পাওয়ার 2, বির পাওয়ার 3, সির পাওয়ার 1 হলে রাশিগুলো মান বের করতে বলা হয়েছে। দেখো কি বের করতে বলা হয়েছে, a² - b² + c²। তাহলে এখানে আমরা এর মান বসালাম 2, বির মান বসালাম 3, সির মান বসালাম কত 1। তাহলে এখানে সরাসরি গুণ করে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো 2² মানে কি 2 × 2, 3² মানে কি 3 × 3, আর 1² মানে কি 1 × 1। তাহলে 2 × 2 মানে কত আসছে 4, 3 × 3 কত আসতেছে 9, আর 1 × 1 কত আসতেছে 1। তাহলে কত হয়ে গেল দেখো তো এখানে যোগ করে 4, যেহেতু 4 এর চিহ্ন প্লাস আর 1 এর চিহ্ন প্লাস, তাই আমরা এই দুটো যোগ করলে কত পাচ্ছি 5, মাইনাস হবে 9। একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা দেখতে পাও যে a = 2, b = 3 যদি হয়, তাহলে কি পাচ্ছি দেখো তো রাশিটা একইভাবে হবে এখানে যে 9, 12 এবং 4। আচ্ছা এখানে একটা বেশি খেয়াল করো, আমি কিন্তু 4 নম্বর অঙ্কটাতে ডট ব্যবহার করেছি। 4 নম্বর অঙ্কের রাশিটি লেখার পরে দ্বিতীয় লাইনে 2 × 2 × 3 লিখেছি। এখানে তুমি চাইলে গুণ চিহ্ন দিতে পারো অথবা এখানে এর ডট চিহ্ন দিতে পারো, ডট চিহ্ন দিয়েও গুণন বোঝানো হয়। এর মান 2 বসানো হয়েছে, তারপরে দেখো সির মান 1 বসানো। দেখো এখানে কিন্তু গুণ চিহ্ন ব্যবহার করা হয়েছে 5 নম্বর অঙ্কে, আর 4 নম্বর অঙ্কে ডট ব্যবহার করা হয়েছিল, একই মানে কোনো চেঞ্জ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। 3 নম্বর অঙ্কগুলিতে বলা হয়েছিল যে x = 3, y = 5, z = 2 হলে রাশিগুলো দেখাইতে বলছে। তো দেখাইতে বলে অর্থ হলো যে সমান চিহ্নের বাম পাশে যে মান পাবো আমরা ডান পাশে একই মান পাবো। খেয়াল করে দেখো, যদি প্রশ্নে বলে দেখাও অথবা প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সমান চিহ্নের বাম পাশে যে মান পাবো আমরা ডান পাশে আমরা একই মান পাবো। তাহলে আমরা প্রথম এই ক্ষেত্রে তুমি বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারো,
অথবা লেফট সাইড রাইট সাইড লিখতে পারো, যেটা তোমার মনে হয় ভালো মনে সেটাই লিখবা। যেমন আমরা এখানে যেহেতু বাংলায় লেখা আছে, আমরা বাংলায় লিখলাম বাম পক্ষ। দেখো রাশিটা বাম পক্ষে কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে ওই আগের অঙ্কগুলির মতো আমরা এক্সের মান বসালাম 3, ওয়াইয়ের মান বসাবো 5। 5কে স্কোয়ার করলে কত হয় 5 × 5, 3কে স্কোয়ার করলে কত হয় 3 × 3। তাহলে কত হবে এখানে 5 × 5 = 25 আর 5 × 2 = 3 × 3 = 9। অনেকে কিন্তু 5 × 2 = 10 লিখে ফেলে, খেয়াল করবে এখানে কিন্তু 5 × 2 = 10, বৃত্তিয়ার পাওয়ার কিন্তু কখনো গুণ হয় না, এটা মাথায় রাখবে, এটা এই ভুলটা অনেক করে ফেলে। এবার আমরা দেখি ডান পাশের মানটা কত আসে। ডান পাশের রাশিটা কত আছে, x + y, y - x। তাহলে আমরা এখানে সেম আগের মতোই আমরা x এর মান বসালাম 3, y এর মান 5, 5 - 2 মানে 5 - 3 = কত 2, আর এখানে আসছে 8, 16। তাহলে দেখো এখানে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু দুইটাই কিন্তু মিলে গেছে, তার মানে আমার এটা দেখানো হয়ে গেল। তাহলে কি লিখবো, দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে কিন্তু অ্যান্সার লিখতে হবে না, যখন তোমাকে বলবে যে দেখাও বা প্রমাণ করো সেক্ষেত্রে অ্যান্সার লিখতে হয় না, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখালেই হয়ে যায়। পরবর্তী অঙ্কে চলে যাও। দেখো এটা একই নিয়মে করে দেওয়া হয়েছে। এখানে x প্লাস, দেখো বাম পক্ষে খেয়াল করে দেখো যে x + y, x এর মান বসানো হয়েছে 3, y এর মান বসানো 5। এখানে দেখো মানটা কিন্তু আমি ব্র্যাকেটের ভিতরে বসিয়েছি, আর উপরে যে পাওয়ার 2 এটা কিন্তু ব্র্যাকেটের উপরে কিন্তু পাওয়ার, তার মানে 5 আর 3 যোগ করার পরে আমাকে স্কোয়ারে কাজ করতে হবে, অর্থাৎ পাওয়ারে কাজ করতে হবে। তার মানে 8, 8 × 8 কত হয় 64। আমি আর এখানে ভেঙে তোমাদের দেখালাম না, যেহেতু আগের অনেকগুলো অঙ্কে ভেঙে দেখিয়ে আসছি, তাই এখানে আমি আর ভেঙে দেখাচ্ছি না তোমাদেরকে, সরাসরি কত হবে 64 লিখে ফেলছি আমি। এবার ডান পক্ষে দেখো তো কত হয়, ডান পক্ষে একই রকম নিয়ম। এইখানে -2 × -2 কত আসবে 4, কেন আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে চিহ্ন প্লাস হয়, তাই +4, আর এখানে চলে আসছে 60, কত হবে 64। দেখো এখানে বাম পক্ষ ডান পক্ষ দুইটাই কিন্তু মিলে গেছে, তার মানে এটাই দেখানো হলো। পরবর্তী অঙ্কে চলে যাও। দেখো x = 3, y = 3 হলে 3 নম্বর অঙ্ক কী বলেছি, এখানে y + z হোল স্কোয়ার মান বের করতে বলছে। আমরা দেখো বাম পক্ষে একইভাবে মান বের করেছি, y + z, y এর মান z এর মান বসিয়ে স্কোয়ারিং করেছি, করে আমরা 49 পেয়েছি। ডান পক্ষে দেখো একইভাবে আমরা 49 পেয়েছি। তারপর পরবর্তী অঙ্কে চলে যাও। দেখো এখানে ঠিক তাই x আর z এর মান বসানো হয়েছে, মান বাম পক্ষে কত আসছে 25, এবার দেখি ডান পক্ষে কত আসে, ডান পক্ষে 25 চলে আসছে। তার মানে আমার বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে কমেন্টস করে জানাবা অবশ্যই, অথবা তোমরা যদি আরও বিস্তারিত কোনো বিষয় জানতে চাও, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ইমেলে যোগাযোগ করতে পারো। ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। ফেসবুক পেজে দেওয়া আছে, সেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের পরবর্তী ক্লাসে হলো আমরা সূচকের আরও কিছু ভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব, আরেকটু উপরে ক্লাসে, যেটা সাধারণত 9-10 ক্ষেত্রে কাজে লাগে, এবং সেটা পরবর্তী চাকরিজীবীদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ওই ক্লাসগুলো আমরা পরবর্তীতে 9-10 সূচক নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস করাবো। তো আজকে তোমরা যে বিষয়গুলো আমরা আছে টোটাল যে বিষয়গুলো দেখলাম, যে সূচকের কিছু, অর্থাৎ চলকের পরিবর্তে কীভাবে মান বসাতে হয়, যদি চলকের পরিবর্তে যে সংখ্যা প্রতীক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে মান বসিয়ে একটা নির্দিষ্ট মান পেয়ে যাই, আমরা সেই মানটা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।